ফিগার দেখেছিস? আর একটা খুললাম খুললাম বের করে নাটক করে গান হোক। গান না হলে হবে, শরীর তোলায় পয়সা উঠুন না। এই শরীরটা, এই সমস্ত পোশাক তোমাকে বিখ্যাত করেছে আয়ত্রী। মানুষ তোমার গানের থেকেও তোমার শরীর, তোমার পোশাক বেশি পছন্দ করে। এখনকার দর্শক তোমাকে এইভাবেই দেখতে চায়, এটাই এখনকার সংস্কৃতি। এর থেকে তোমার মুক্তি নেই। শরীর খারাপ? এখনো রেডি হসনি? তোর আজ প্রোগ্রাম ভুলে গেলি? বলিনি মা, কিন্তু আমার প্রোগ্রামে যেতে একটু ইচ্ছে করছে না। পাগলের কথা, ফাংশনে তুই এক নম্বর রাখিস। তোর জন্য টিকিট বিক্রি হয়েছে, সবাই তোর গান শুনবে বলে সব কাজ ফেলে ছুটে আসবে। এখন তোর মন চাইছে না বলে বসে থাকলে হবে? পাবলিক মেনে নেবে, আর উদ্যোক্তারাই বা সামলাবে কি করে? আমার গান শুনতে নয় মা, আসলে দর্শক কি চায় তা আমি তোমায় কি করে বলি? আচ্ছা মা, এমনও তো হতে পারতো আমি ভীষণ অসুস্থ, এমনও তো হতে পারতো প্রোগ্রামে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়ে আমি আহত। তাহলে তো সবাই মেনে নিত, তাই না? তুই কেন বুঝছিস না? তুই রাজি হয়েছিস, সেই মতো উদ্যোক্তারা টিকিট বিক্রি করেছে। এখন তুই না গেলে হবে? যা মা যা, রেডি হয়ে নে মা। না মা, আমার ভালো লাগছে না। আর শোনো, রাজি আমি হইনি, রাজি আমাকে করানো হয়েছে। আমার গানের গডফাদার দিগন্ত সেন আমাকে রাজি করিয়েছেন। কিন্তু ফাংশনে তো তোকেই গাইতে হবে, আর সেই মতো উদ্যোক্তারা টাকাটা তোর হাতেই তুলে দেবে। হ্যাঁ দেবে, কিন্তু কমিশনের টাকাটা গুনে গুনে পৌঁছে দিতে হবে দিগন্ত সেনের হাতে, নইলে এটাই হবে আমার শেষ প্রোগ্রাম। এমন করে কেন বলছিস মামনি? আজকের দিনটার কথা ভাব, যদি দিগন্ত বাবু না থাকতেন তাহলে আমি কি পারতাম তোর এত নাম সব দিকে ছড়িয়ে দিতে? সবটা তো দিগন্ত বাবুর জন্য। কিন্তু মা, দিগন্ত সেন আমার সাথে যা করেছেন সবটাই তার ব্যবসা স্বার্থে, কোনোটাই পরোপকার নয় মা। এমনকি শিল্পী হিসেবে আমাকে প্রতিষ্ঠা দেওয়ার জন্যও নয়। সেটাই বা কে করে? দেশে তো গান জানা মেয়ে একটা দুটো নেই, তোর হাতের কাছে জিনা রয়েছে। কি বলছো মা তুমি? ওই জিনা আর আমি? কিছু মনে করো না মা, তুমিও লতা মঙ্গেশকর বা সন্ধ্যা মুখার্জি না। সে আমি জানি মা, কিন্তু আমি দিনের পর দিন, রাতের পর রাত অন্যের ভাড়া করা জলসায় খেয়ে খাচ্ছি, প্রতিদিন লারে লাপ্পা গান গাইছি। কেন কেন গাইবো বলো, কেন? আমার তো মন চায় ভালোভাবে গান শিখে কিছু ভালো গান গাই, যাতে শিল্পী হিসেবে সবাই আমাকে চিনবে। আমার এই শরীরটা দেখবে না, শুধু আমার গান শুনবে। কেন কেন পারি না বলো? এত প্রশ্নের আমার কাছে নেই। আমি শুধু জানি আমার মেয়ের অনুষ্ঠান দেখার জন্য লোকের ভিড় হয়, আর সেই মেয়ে যদি নিজের খেয়াল খুশিতে ঘরে বসে যায় তাহলে সে হারিয়ে যাবে। ওরে পাগলি, এটা প্রতিযোগিতার দিন, এটা থেকে যেটুকু সুযোগ পাওয়া যায় সবটাই কাজে লাগাতে হয়। আর না লাগাতে পারলে সরে যেতে হয়, শেষ হয়ে যেতে হয়, তাই না? কিন্তু মা, আমি রোজ প্রোগ্রাম করে গেলেও যতদিন আমার এই শরীরটা থাকবে ততদিন দর্শক আমাকে চাইবে। আর যেদিন এই শরীরটা শেষ হয়ে যাবে সেদিন ওই দিগন্ত সেন আমার জায়গায় অন্য একজনকে প্রজেক্ট করে তাকে রেখে পয়সা কামাবে, আর আমাকে ফেলে দেবে বাতিলের ঝুড়িতে। তুই কেন এত ভাবিস? 50 বছর পরে কি হবে সেটা কি কেউ বলতে পারে? এখন যা হচ্ছে মেনে নে। যা মা যা, তৈরি হয়ে নে মা। বললাম তো মা, আমার ভালো লাগছে না। তাহলে কি করবি? যাবি না? তুমি এখনো তৈরি হওনি? না। কেন? তোমার দিদিমণি বায়না ধরেছে তিনি আজ গান গাইতে যাবেন না। তা কখনো হয় না। কেন হয় না গো পাল্টুদা? যাও, আর খালি গাড়ি নিয়ে ফিরে যাও, গিয়ে উদ্যোক্তাদের বলে দাও আমার ভীষণ শরীর খারাপ, আমি গান গাইতে পারবো না। যেতে পারি, তবে আমি একা গেলে আমি নিজেও বাঁচবো না, আর আমার গাড়িও বাঁচবে না। আর এই উদ্যোক্তাদের থাকার ব্যবস্থা করতে হবে হাসপাতালে। আমি কি মেশিন না কলের গান এই সুইচ টিপে গাইতে শুরু করবো? যাবো না, যাও, আজ আমি কিছুতেই গান গাইতে যাবো না। এই সেরেছে। আরে মাসিমা, কিছু একটা করুন, এরপর দেরি হয়ে গেলে তো ওদিকে আগুন জ্বলবে। আমার কথা মেয়ে শুনলে তো? যা মন চাই করুকে যা। সাদা লোক কি কেউ পায়ে ঠেলে? কি কাণ্ড! দিদিমণি, ও দিদিমণি, বললাম তো যাবো না, জ্বালাতন করো না তো যাও। মাথাটা আজ আবার বিগড়েছে। ঠিক আছে, স্যারকে ফোন করছি,
যা বলার তুমি স্যারকে ফোনে বলে দাও। What? বলছিস কি? Is he mad? তোকে দে। এনাও স্যারের ফোন। বলছি বলছো কোথায়? বজ বাড়াচ্ছ। বলি আজ আবার কি বায়না? ভালো লাগছে না। টুকুমনি যাও, উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। যদি না উঠি? কপালে অশেষ দুঃখ আছে। আচ্ছা, এমনও তো হতে পারতো আজ প্রোগ্রামে যাওয়ার পথে আমার অ্যাক্সিডেন্ট হলো। হ্যাঁ, আজ না গেলে তোমার অ্যাক্সিডেন্ট হবে, আমি করাবো। যাও। কি হলো? তোর পিছনে যে বলছি আজকের মতো ছেড়ে দিন না। এবার কিন্তু তুমি আমাকে রাগাচ্ছ। রাগলে আমি কতটা ভয়ঙ্কর সেটা তুমি জানো। ডোন্ট ট্রাই টু ক্রস ইওর প্রফেশনাল এথিক। তুমি গান গাইবে বলে রাজি হয়েছো। আমি নই, আপনি। আপনার কোম্পানি থেকে তাই দায়িত্ব আপনার। বাহ! ঠিক আছে, ঠিক আছে, আজকের প্রোগ্রামটা করে দাও। নেক্সট প্রোগ্রামের আগে আমি তোমার সাথে বসবো। আসলে কুয়োর ব্যাং একসাথে অনেকটা আকাশ থেকে ফেলেছো তো। কি যাবে না আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে? আপনি কি আমাকে ফোর্স করছেন? ইয়েস, করছি, তোমাকে ফোর্স করছি। গো ইমিডিয়েটলি অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম। গো। বন্ধনে যাক সরে, সব পিছু ডাক পিছে থাক পড়ে, দুরন্ত স্বপ্নের পথ ধরে, জীবনে নিল যারা হাজার ঝুঁকি, সূর্য তাকা আলো ছড়া, মেঘের ফাঁকে দিও না উকি, পৃথিবী তাকিয়ে দেখো আমরা দুজন কত সুখী, পৃথিবী তাকিয়ে দেখো আমরা দুজন। Ra
আপোনাৰ জয় মানে দেশৰ জয়, চৌফৰ জয়। 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 বহিবলৈ সময় এটা কৰ কচোন চাৰিঙত আমাৰ কিমান কেইগৰাকী গোট খাইছে আইছো বৰ ভাল বুলিব নোৱাৰি মাত্ৰ দুগৰাকী মুকে ধৰি তিনি তাৰে এগৰাকী 12 বছৰীয়া আৰু এগৰাকী 3 টাপুৰ মাক বাকী সকলে যুঁজলৈ যাবলৈ ভয় কৰিছে দুৰ্বক সেনা আমাৰ লগত সেনাৰ যুদ্ধত কথা শুনিয়ে মুস্কচ যায় আৰু কৈছে আইছুৱে চাউফাই কাটলেও কাটক মাৰিলেও মাৰক তথাপিও নিজে গৈ গা পাতি নিদুগৈ
আশা নেহেৰুৱাবি যি কেইগৰাকী গোট খাইছে তেওঁলোকক লৈ আখৰা চলাই থাক মই বকতা আৰু নামৰূপৰ পৰা আহোঁগৈ ঐ অকণমান খোৱা বোৱা কৰিবি আমি যুঁজিব লাগিব নহয় মোৰ নাম য়েংখাম এইখন ঘৰত পিতাই আৰু মই অকলে থাকো পিতাই মই তেতিয়া কিমানজনী মানুহ আয়ে তেতিয়াই আয়ে মুখখন মোৰ ভালদৰে মনতে নাই অ ৰ'বচোন ৰ'ব মই গাখীৰখিনি নমাই থৈ আহিছো পিতাই ৰ'বিচোন পিতাই আকৌ গাখীৰৰ লগত পিঠাগুড়ি ঘুলঘুলীয়াকৈ ঘুলি দিলেহে খাব পাৰে য়েংখাম আহিছো আহক আহক আহিছো আহক য়েংখাম তোৰ খবৰ এটা ল'বলৈ আহিলোঁ ভালে আছ নহয় য়েংখাম তই হয়তো শুনিছে দুৰ্বক সেনাৰ লগত যুঁজত আমাৰ বহুতো সেনা মৰিল আৰু সেয়েহে এবাৰ আমি মহিলাসকল ৰণলৈ বুলি ওলাইছোঁ আৰু তইও আমাৰ লগত যাব লাগিব য়েংখাম কিন্তু পিতাই অসুখ নিজে একোকে কৰিব নোৱাৰে শৌচ পেচাবো বিচনাতে কৰে নিজে পানী অকণো লৈ খাব নোৱাৰে চাউপাৰ দোহাই দেশৰ দোহাই তই ৰণলৈ যাব লাগিব মই যোৱা মানে মানুহজনক মাৰি থৈ যোৱা মোৰ বাবে মোৰ পিতাই চাও খোৱা মোৰ পিতাই দেখ মই নাযাওঁ আৰু এসপ্তাহৰ পাছতে মোৰ স্বপ্ন আয়ে পিতাইৰ সপোন আৰু আৰু মোৰো সপোন বাস্তৱ হ'ব একালৈ ৰাইনাম হোসেন আহিলি আছে মই ভাবি আছিলো ইমান দিন হ'ল তই মোক খবৰ এটা ল'বলৈ এই হাছা কেনেকুৱা লাগিছে বৰ ধুনীয়া আইতাই মোৰ চকু ল'বলৈ বৰ হেঁপাহেৰে হাঁচি উঠিছে তোক বৰ ধুনীয়াকৈ খুৱাব শুনচোন ক তোক বেলেগ এটা কথা ক'বলৈহে আহিছিলোঁ কি কথা দুৰ্বক সেনাৰ লগত হোৱা যুঁজত আমাৰ সেনা বেয়াকৈ হাৰিল
বহু সেনা ৰণত মৰি সিং আছো না সেই আছা ষ্টকলঙৰ বেৰিখন কেনেকুৱা দেখিছ ধুনীয়া ধুনীয়া ন আৰু কৈছে অসম দেশ মাৰিবৰ বাবে দুৰ্বক আকৌ আহিছে আমাৰ সেনাক সাহসক সহায় দিবলৈ দেশ ৰাখিবলৈ এইবাৰ আমি মহিলাসকলৰ যুঁজলৈ যাম তয়ো যাব লাগিব ধেমালি নকৰ ছোৱালীয়ে ক'ৰবাত পূৰণ কৰিম আৰু মই যুদ্ধ মই সঁচাকৈ কৈছো চাউফা থাকিলেহে দেশ থাকিলেহে আমি থাকিম য'ত চাউফা নাই য'ত দেশ নাই তাত তুৰ্কৰ চক্ৰ চাহ সিং মোৰ ষ্টকলঙেই মোৰ আই পিতাইৰ সপোন মোৰ ষ্টকলঙেই মোৰ সপোন মই নেযাওঁ সিং ভালে আছ নহয় খামচেং তোক কথা এটা ক'বলৈহে আহিলোঁ তই চাগে শুনিছ এইবাৰ আমি মহিলাসকলৰ ৰণলৈ বুলি ওলাইছোঁ আৰু তইও আমাৰ লগত যাব লাগিব খামচেং
উঠাই ল হস্ত ধৰ হা 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 একেটা কথা বাৰে বাৰে কৈ থাকিব লাগে নেকি কেঁচুৱাটো থৈ ল হস্ত ধৰ এটা কথা কৈ থাকিব লাগে নেকি কেঁচুৱাটো দে হস্ত ধৰ এটা কথাকে তোক যে অথনিৰ পৰা কৈ আছো শুনি পোৱা নাই কেঁচুৱাটো থৈ ল বুলি কৈছো কেনেকে নহব দে কেঁচুৱা দে কেনেকৈ নহব এই কেঁচুৱাটো আজি কাটি Govardhanga, for inviting us and for giving this opportunity to stage this performance in front of you. And I'd like to thank all of you, the very respectable audience, for such encouragement and love. So this is really an honor for us. We got an opportunity to stage this performance in a place like West Bengal, because we have been hearing that since period of British, the West Bengal, Kolkata is very, very known for the intellectual thoughts, art and culture. And for Assam also, the Assamese people, they have started to learn everything, literature and culture and everything from Kolkata, West Bengal. And for each and every Assamese people, they feel an honor when they got an opportunity to come here to Kolkata to present in West Bengal, to present something. So thank you so much for inspiring us, for হবে না আমার পৌঁছির বিয়ে নাকি হবে না হ্যাঁ। এই তো কালই চলে যাচ্ছে আমার বোনটা আমার সংসারে কম কষ্ট পেয়েছে মেয়েটা দেখিস পক্ষী এবার তুই সুখী হবি ভাগ্য কারোর সাথে চিরকাল শত্রুতা করে না মা দেখো মাসি কি করছে ও কি বাসর সজ্জার ফুলগুলো অমন করে ফেলছিস কেন ও কি অলক্ষণ ভারী তো বিয়ে তার আবার বাসর এখানে যেন কোনো হইচই না হয় আমি ঘুমাবো বারে আমরা বুঝি বাসর যাবো না মাসি ও মাসি বাসর নয় নাই জাগলাম কিন্তু ভারী তো বিয়ে এই কথাটা বললি কেন নেত্রগোপাল বাবুর পার্টি সব করলো আলো জ্বললো সানাই বাঁধলো জামাই মেয়ে বরণ হলো এত তত্ত্ব তলাশ গা সদ্য লোক খিচুড়ি পায়েস মাছ ভাজা তাছাড়া আমাদের এই যাত্রাগাছির মতো এমন জাকের গণবিবাহ এই ভূ ভারতে কোথায় হয়েছে শুনি 26 জনা বরকনের সাথে গোলাহরি বল ওটা বিয়ে নাকি তোর যদি আমার গণবিবাহ হতো তুই নিজে কি করতিস দিদি এই শোন আমার সময় গণবিবাহ ছিল না তাছাড়া তখন মা বাবা বেঁচে ছিলেন তারা নিজে হাতে করে কুন্তিকে বিয়ে দিয়েছেন আমাদের পৌঁখির কপালটা খারাপ ছিল না তোর এক জামাই বাবু ছাড়া কে আছে বলতো সেই বা কত করবে মাথা ধরেছে চুপ কর সামান্যই মাছের ফেরিতে নাইকারের চাকরি কতই বা ইনকাম করে মানুষটা কিন্তু 26 জনের মধ্যে বিয়ে দিলেও সে কাক দ্বীপে গিয়ে তোর জন্য পাত্র পছন্দ করে এসেছে এই বা কয়জন করে বাবাকে খুব যত্ন করেছিল নতুন মেশো হ্যাঁ নীলকণ্ঠ গোছানো ছেলে কর্মঠ ছেলে বাড়ি বসে জাল বুনছে বেতে চেয়ার টেবিল বানাচ্ছে কাল পাটিও বনে নিজের ইনকামে ছোট্ট একটা বাড়িও করেছে শুনেছি সব থেকে বড় কথা সংসারে কেবল তোরা দুজন
বিয়ে তোর ভালো হয়েছে রে পঙ্খী। কেমন ভালো হয়েছে তা আমি জানি। নিজে আমি এক অন্ধ, তোরা দিলি আরেক অন্ধের গলায় ঝুলিয়ে। বাবা মরে যাওয়ার সময় এই করার জন্য আমাকে তোদের হাতে দিয়ে গেছিল দিদি। কেন? একটা নজরালা মানুষ, একটা চোখে দেখতে পাওয়া পুরুষ মানুষ তোরা চোরাতে পারলি না দিদি? চেষ্টা তো আমরা কম করিনি বল, না পেলে কি করব? কেন ঘটক পুকুরে সুশান্ত, এই ওই ঘটক পুকুরে সুশান্ত বলেছিল 1 বছর না হলে সে বিয়ের পিড়িতে বসবে না। তাছাড়া ছেলেটার টাকা খাইও তো কম নয়, তার নজরালা ছেলের জন্য টাকা লাগবে না। তাছাড়া বাবা তো আমার বিয়ের টাকা তোদের হাতে গুছিয়ে দিয়ে গেছিল দিদি। বেবি শিগগির তো বাবাকে ডাক। বাবা তো সেই সবই দিয়ে হলে বিয়ের আসরে বরযাত্রীদের সাথে কথা বলছে, দেখেলে না? যা এক্ষুনি গিয়ে ডেকে নিয়ে আয়, বল আমি বাড়ি আসতে বলেছি। আমি ঠিক জানতাম ওই টাকা নিয়ে আমাকে একদিন কথা শুনতেই হবে। কি হয়েছে? ওই শোনো, কি হয়েছে রে বেবি? এই ব্যারিকেডটা যে কি হলো না, থেকে থেকে খেপে উঠছে। বুঝলে? তো গোপাল বাবুদের একবারে পাকা কাজ। আলো ফুল দিয়ে রিক্সা ভ্যান গুলোকে এমন ভাবে সাজিয়েছে না, যেন মনে হচ্ছে ময়ূর পঙ্খী নাও। প্রত্যেকটা বরকনেকে ওই ময়ূর পঙ্খী ভ্যানে বাড়িতে পৌঁছে দিচ্ছে। তোমার ভগ্নিপতিও আসছে। আহা, তুমি যদি পঙ্খীকে আগে বাড়িতে না নিয়ে আসতে, তাহলে ওরা দুটিতে একসঙ্গে আসতে পারত। এই নতুন বইয়ের মুখখানা দেখে ভয় লাগছে কেন? পঙ্খী কি বলছে কুন্তি? শুধু ও কেন, আমিও বলছি। বরের চোখে নজর নেই। আরে নজর, নজরের তুয়াক্কা করে নাকি নীলকণ্ঠ? যা ওর বাড়ি থেকে দেখে 4 জন নজরালাকে হাতে ধরে জাল বোনা বেত বোনা শেখাচ্ছে। রীতিমতো বাড়িতে লোক রেখে মাদুর বোনাচ্ছে। আরে 7 জন নজরালা ওই নীলকণ্ঠের আন্ডারে খাটছে। বাবা মারা যাবার সময় যে টাকাগুলো গুছিয়ে রেখে গিয়েছিল, সেই টাকা দিয়ে অনায়াসে তুমি ওই ঘটক পুকুরে সুশান্তকে ধরে আনতে পারতে। সে তো নিজের চোখে না কাউকে পছন্দ করেছিল। চুপ করবি, পায়ে পড়ি তোর। আমাকে নিয়ে ঝগড়া আর শুনতে পারছি না। কোথায় যাচ্ছিস? জমের বাড়ি। যাস নে পঙ্খী, শোন আমার কথা শোন পঙ্খী, এমন করিস নে। চল ঘরে চল। চল পঙ্খী, ঘরে চল। এখানে এভাবে পড়ে থাকিস নে। চল ওঠ, ঘরে চল। ওই সুশান্ত ছেলেটাকেও আমার বিশ্বাস হয়নি। ও যে পাওনা গন্ডা হাতি নিয়ে 2 দিন বাদে ছেড়ে দিত না, সে গ্যারান্টি কে দেবে? এসব ক্ষেত্রে যা হামেশা হয় হচ্ছে। হলে হতো, তাতে তোমার কি? তুমিও টাকাগুলো খরচ করে এখন 7-5 সাফাই গাইবে। টাকাগুলো খরচ করা হয়নি, তোমার বোনের টাকা খাটানো হচ্ছে। শেয়ার কিনে রাখা হয়েছে। যখন দাম বাড়বে না, সব টাকা পেয়ে যাবে। ডবল 3 ডবলও পেতে পারে। 3 ডবল লাগবে না। ওর যা আছে তা তুমি ওকে বুঝিয়ে দাও, শেয়ার বেচে দাও। যা বোঝো না তা নিয়ে জ্বালাতন করো না কুন্তি। শেয়ার বেচার একটা সময় আছে। বাজার এতটাই পড়ে গেছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবো, মার। মেয়েটার জীবনে ওইটুকুই তো সম্বল, তাও যদি পুরোটাই মার খায়, ওর কাছে আমরা কেমন করে মুখ দেখাবো বলতে পারো? টাকাগুলো শেয়ারে না খাটিয়ে উপায় ছিল না। তোমার বাবা যেখানে যে পরিমাণ টাকা রেখে গেছেন, সে সময়ের হিসেবে তা হয়তো যথেষ্ট ছিল, কিন্তু এখন তাতে কি হয়? কিচ্ছু না। টাকার দাম পড়ে গেছে, বোঝো কিছু? টাকায় টাকায় ডিম পাড়াতে না পারলে। এখন যদি নীলকণ্ঠের কানে কথাগুলো যায়, তো ভাববে না মেয়েটাকে আমরা ফতুর করে বিদায় করছি? যে শুনবে সে তো তাই বলবে। বিদায় না করে উপায় ছিল? রাত দুপুরে আমার বাড়ির উপর অন্ধ মেয়েটার উপর পাশবিক অত্যাচার হলো। শয়তানটা ধরাও পড়েনি এখনো। সে যে আবার কোনোদিন না, এরপরে 1 মুহূর্ত দেরি করা সম্ভব ছিল আমার? কিছু একটা হয়ে গেলে এই গায়ে আমরা বাস করতে পারতাম। ঘটক পুকুরে সুশান্তর জন্য দেরি করা সম্ভব ছিল না।
নীলকণ্ঠ আসছে। পক্ষী ঘরে আয় বোন, নতুন জামাই প্রথমবার বাড়িতে আসছে, আমাদের মুখে কালি দিস রে। ওঠ, চল ঘরে আয়। তুমি আসো, তুমি আসো, তুমি যাও নীলকণ্ঠকে হাত ধরে ঘরে নিয়ে আসো, আমি ওকে দেখছি। দেখো মুখী, মুখী ওঠ। এখানে এই বারান্দাটায় তোকে এভাবে শুয়ে থাকতে দেখে আমার ভালো লাগছে না, মোটে ভালো লাগছে না আমার। সেই রাতটায়, অবিকল সেই রাতটা, সেই ভয়ঙ্কর খণ্ডটার পরে তোকে আমরা যেভাবে দেখতে পেয়েছিলাম, মুখী, তোমরা ছাড়া আমার কেউ নেই তাপসদা। আমাদের কাছে তোর সর্বনাশটা হয়ে গেল রে পঙ্খী। তাই সেই দুর্ঘটনার পর আমি মনে মনে স্থির করেছিলাম এই যাত্রা কাছি থেকে তোকে সরাবো। পঞ্চায়েতের গণবিবাহের সুযোগটা ধরলাম, তাই সারা গায়ের লোক তোর বিয়ের সাক্ষী থাকলো। কাঁদিস নে পঙ্খী, কাঁদিস নে। আরে বোকা, আমরা কি তোকে একেবারে ছেড়ে দিচ্ছি রে? পঙ্খী চলে আয়। হ্যাঁ, কই রে তাপস? হ্যাঁ, তোর ভালো ভাইকে ধর। নীলকণ্ঠ, আস্তে আস্তে, সাবধানে, সাবধানে। মাথা নিচু করে। হ্যাঁ, হ্যাঁ, এসো এসো ভাই, এসো। হ্যাঁ, হ্যাঁ, এসো ভাই, এসো, এসো, এসো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আরে বারবার পেনাম করতে হবে না, তুমি এখানে বসবা। এই খাটটাই হলো আজকে তোমার জায়গা, বুঝলে তো? ওটা দিয়ে দাও ভাই। হ্যাঁ হ্যাঁ, এই পাটা তুলে বসো। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। দাদা আপনিও বসুন। ফেলুদা, বলো কেমন লাগলো? খুব ভালো লাগছে বুঝলি তাপস। হ্যাঁ দাদা। এই থার্ড টাইম আমি গণবিবাহে পরিণত করলাম। হ্যাঁ, এটা কিন্তু আমার ক্যারিয়ারকে এক ধাক্কায় অনেকখানি তুলে দিল। তা তো দিলই দাদা। না তো বটেই দাদা। হ্যাঁ হ্যাঁ গো, ফেলুদাকে চা দেবে তো? তাই তো। আচ্ছা, এবারে যে 25টা করে ধরলেও 3 দফায় এই যাত্রাগাছিতেই আমি 75টা বিয়ে চুকিয়ে দিয়েছি। 75টা হয়ে গেছে। এখনো তো ক্যারিয়ারে 3-4 পড়ে রয়েছে। হবে ফেলুদা, হবে। এই যাত্রা কাছিতে এখনই তুমি 1 নম্বর। কি বলিস? হ্যাঁ? আচ্ছা, তুমি কিছু বলছো না কেন নীলকণ্ঠ? আমার গণপৌরোহিত্য মানে গণমালাবদল অনুষ্ঠান পরিচালনা, যাকে বলে শাস্ত্রীয় ম্যানেজমেন্ট, কেমন লাগলো তোমার? বলো নীলকণ্ঠ। আর সবার সাথে মন্ত্র পড়েই বা কি বুঝতে ভাইয়া? হ্যাঁ, আমার শিহরণে লেগেছে ঠাকুর মশাই। শিহরণ? আগে হ্যাঁ ঠাকুর মশাই, আমি একা মানুষ, অন্ধকারের মানুষ, আরো 50 জনের সঙ্গে বসে গলা মিলিয়ে এক মন্ত্র উচ্চারণ করে গেলাম, তাদের সঙ্গে ভাগ্য মিলিয়ে গেলাম। এটা ভাবতে আমার গায়ে কাটা দিচ্ছে। আপনি আমায় আশীর্বাদ করুন ঠাকুর মশাই। বাহ 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 বাহ, কি সুন্দর গুছিয়ে কথা বলে যায় তাপস। একদম একদম। জয়স্তু জয়স্তু। বুঝলে তো নীলকণ্ঠ, এই তাপসের সঙ্গে আমার একটা আলাদা সম্পর্ক। দাদা আরে আমার পাশের বাড়িতে তো ফেলুদার বাড়ি। আর তোমার পঙ্খী, তার তো সকাল সন্ধ্যে আমার ঠাকুর ঘরে যাওয়া চাই। রোজ। মাতৃ পুজো করি, পঙ্খী রোজ সকালে গিয়ে মায়ের চন্দন ঘষে দিয়ে আসে। বুঝলে তো, অনেকক্ষণ ধরে তুলে তুলে ঘষেই চলেছে, ঘষেই চলেছে। বলছি কি, একটা আষ্টে গন্ধ পাচ্ছি যেন। আষ্টে গন্ধ? কোথায় দেখো তো? কাঁচা মাছের গন্ধ। আচ্ছা, আপনাদের বাড়িতে কি আজ পমফ্রেট মাছ এনেছেন দিদি? পমফ্রেট মাছ আমাদের বাড়িতে ওঠে না ভাই। আরে বলিস কি তাপস? কেন? পমফ্রেটের মতো মাছ হয় নাকি? ভালো লাগে। আরে আজই তো আমাদের বাড়ি পমফ্রেট মাছ এসেছে। ও, আর দেখতে হবে না। কেন? বেড়ালের কম্ম আপনার রান্নাঘর থেকে টেনে এনেছে। হ্যাঁ? সে কি? কাল শ্বশুর বাড়ির লোকজন আসবে বলে কিনে নিয়ে এলাম। বলছি
এই খাটের নিচটায় একবার দেখুন তো। এই আমি দেখি দেখো, ভালো দেখো। কথা। হ্যাঁ। এই হ্যারিকেনটা নামিয়ে নাও তো বাবা। না না না, হ্যারিকেন বাড়িয়ে কিছু দেখতে পাবেন না, কেন? চোখে আধি লাগবে। টর্চ লাইট থাকলে জ্বালিয়ে দেখুন ঠাকুর মশাই। আছে তো টর্চ। এই কই দেখো দেখো বাবা, টর্চটা। দাঁড়াও। এ নাও টর্চ না। কিছু দেখতে পেলে? পেয়েছি বোধহয়। এই তো হ্যাঁ, বাপরে, তাই তো। সেই আমাদের পমফ্রেট, সেই বড় পমফ্রেটটা কোথায় নিয়ে যাচ্ছ? ফেলে দিই। ফেলে দেবে? আরে ফেলুদা বেড়ালে মুখ দিয়েছে, ওই মাছ নিয়ে তুমি কি করবা? বসো। ও, তোমার মানে দাও, ফেলেই দাও। আচ্ছা বাবা, হ্যাঁ, তুমি এই অক্টোপাসের উপর বসে কি করে টের পেলে যে নিচে পমফ্রেট? পাচ্ছি পমফ্রেটের গন্ধ, তা ভেটকির গন্ধ বলি কি করে ঠাকুর মশাই? কি পমফ্রেট? সব আলাদা আলাদা গন্ধ। তোদের জামাই নাক আছে রে তাপস। তো হবে, কে পছন্দ করে এগুলো তো দেখতে হবে। আচ্ছা, বলছি যে এই বাড়ির এই দিকটাতে কি আছে? ওদিকটা হলো ভাই বাড়ির পেছন দিক, একটা দরজা, তারপর ছোট্ট একটা বারান্দা, তারপরেই আমাদের ফেলুদার বাগান। বাগান? বাগানে বাঁশ ঝাড় আছে তাই না? হ্যাঁ, তা আছে। বাঁশ ফুলের গন্ধ ছেড়েছে। বাঁশ ফুল? মাছের আবার ফুল আগে। জন্মেও যা চোখে দেখিনি, হ্যাঁ। আর আবার গন্ধ। অনেক কিছু চোখে ধরা পড়ে না ঠাকুর মশাই, এই নাকে ধরা পড়ে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন না, বাঁশ ফুলের গন্ধে এক পাল ধেরে ইঁদুর আর ভটকা একটা শেয়াল গুটি গুটি পায়ে বাঁশ ঝাড়ে ঘুরে বেড়াচ্ছে এখন। ও মা গো! ভাই নীলকণ্ঠ, এমন ছাড়লে তুমি ঘরের বউ একেবারে ঘরে ফিরে। আচ্ছা, তুমি কি সব কিছু আলাদা আলাদা গন্ধ পাও জামাই? যত বস্তু তত গন্ধ। এই যে আপনাদের পঙ্খী ঘরে ফিরে এলো, এটা কিন্তু না বলে দিলেও আমি বুঝতে পারতাম। আরে কুন্তি, শুনছো? আরে নীলকণ্ঠ তোমার বোনের গন্ধ এখনই চিনে রেখেছে। কেন পেরেছি বলুন তো তাপসদা? কেন ভাই, কেন? কারণ আপনার শালি কোন রকম গন্ধ মাখেনি বলে। তাই নাকি? আজকাল মানুষ ঘরের বাইরে পা রাখলেই গায়ে সুরভি ছড়ায়, আর বিয়ে বাড়িতে তো কোনো কথাই নেই। কিন্তু আপনাদের পঙ্খী তার নিজের বিয়ের রাতেও ছিটে ফোটাও গন্ধ নেয়নি। এই পঙ্খী, বিয়ের রাতে তোর এত প্রশংসা করছে, একটু হাস। আচ্ছা জামাই, হ্যাঁ, কত রকম গন্ধ চেন? কত রকম, ওই ধরুন ওই মোটা গন্ধ, সূক্ষ্ম গন্ধ সব মিলিয়ে ওই 5-6 হাজার হয়তো হবে। এত চিনি রাখো কি করে? চমকাচ্ছেন কেন? এই মানুষের পক্ষে 10,000 সম্ভব। 10,000? একবার হিসেব কষে দেখুন, হাজার হাজার জীব জন্তু, মানুষের মুখ আপনিও চিনে রাখেন। কি করে রাখেন বলুন? আরে বাবা, তাদের তো আমরা দেখতে পাচ্ছি, চিনতে পাচ্ছি। মুখের ছবিগুলো মাথায় আটকে যাচ্ছে তো। আমারও তেমনি গন্ধটা মাথায় আটকে যায় তাপসদা। আচ্ছা বাবা, তুমি যে শিয়ালটার কথা বলছিলে না, ওটা কি এখনো জঙ্গলে ঘুরঘুর করছে? এত সহজে তো এদিক ছেড়ে যাবে না। কেন যাবে না? কেন? বাঁশ ফুলের টানে এদিকে এসে সে পচা জুতোর গন্ধ পেয়েছে, আর শেয়াল পচা জুতো বড্ড পছন্দ করে। পচা জুতো? হ্যাঁ। কেন জঙ্গলে কি জুতো পচেছে নাকি? বেশ, জঙ্গলে না, কিছু মনে করবেন না ঠাকুর মশাই, আপনার পায়ের জুতো জোড়া পচে গেছে। সে কি? 10 বছর ধরে পায়ে দিচ্ছি, কোনো টিপ পাইনি তো। কোথা বস? ফেলুদা, তুমি পুরোহিত মানুষ, ফুলচন্দন নিয়ে থাকো।
10 বছর ধরে জুতোটা পরতে পরতে সোলটা হাফ সোল হয়ে পচে ঢোল হয়ে গেছে, ভালো করে দেখো। যাও। আচ্ছা বাবা, হ্যাঁ তুমি বলছো তার মানে ওই শিয়ালটা আমাকে টার্গেট করেছে? টার্গেট আপনার জুতো। আর একবার টার্গেট করলে ওরা কিন্তু লেগেই থাকে ঠাকুর মশাই। ওমা, সে কি? এইসব জন্তু জানোয়ারের কার মনে কি আছে আমরা তো কিছুই জানি না। কোথা বস, আমি বাড়ি যাই বুঝলি? হ্যাঁ আমি বাড়ি যাই। হ্যাঁ দাঁড়াও, দাঁড়াও, মিষ্টি খেয়ে যাবে, যাও। শুভদিনে মিষ্টি মুখ না করলে হয়? না না এখন কিছু খাবো না, বুঝলে তো? কত খাবো বলো তো? আরে বাবা, বিয়ে বাড়ির ভোজ তো ওই সমিতি বাড়ি খাওয়া হয়ে গেল। খাও না। পেটে এক ফোঁটাও জায়গা নেই। একটা খান। হ্যাঁ, একটা খাও। বলছো যখন হ্যাঁ, খাও। তখন খাও। না 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 পা না ধুয়ে আমি খাবো না। ওরে বাবা রে, শিয়াল, পচা জুতো, বাসপুর, আমি ছড়িয়ে না বস বুঝলি? ওরে বাবা রে, দৈব সত্যি। ওরে বাবা রে, দৈব সত্যি, দৈব সত্যি, দৈব সত্যি। যদি ভালো লাগে আপনারা বলবেন সকলকে, আর যদি খারাপ লাগে তো সে দায় সম্পূর্ণ আমি মাথা পেতে নিচ্ছি, সেটাও বলবেন। আর মৃদঙ্গমের কথা নতুন করে কি বলবো, বলুন, আমার খুব কাছের বন্ধু মৃদঙ্গম, দীর্ঘদিন ধরে নাটকের সঙ্গে আছে এবং খুব খুব পরিশ্রম করে ভালো কাজ করার চেষ্টা করছে। এই চেষ্টাটাই অনেকে থাকে না, তো সেই চেষ্টাটা মৃদঙ্গমের ভয়ঙ্কর ভাবে আমি দেখেছি। বরুণ এবং বরুণের সঙ্গে যারা আছেন তাদের সকলকে কথা প্রসঙ্গের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।